কাছে আরেকটা গ্রামারের টপিক নিয়ে এসেছি, যেটা ক্লজ। এটাও নবম শ্রেণীতে আছে, দশম শ্রেণীতে আছে এবং একাদশ শ্রেণীতে আছে। নতুন করে 2019 থেকে যে ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণী পরীক্ষা বা নবম শ্রেণীর পরীক্ষা গ্রামার কোর্স চালু হয়েছে, তার মধ্যে ক্লজ একটি অংশ। এখন আমরা আজকে ক্লজ নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। আমি খুব ধীরে ধীরেই বলার চেষ্টা করব। তোমরা যদি খাতা কলম থাকে, খাতা কলম নিয়ে এগুলি প্রয়োজনীয় জিনিসগুলি নোট করে নিতে পারো। আর প্রথমেই বলে রাখি, এই আলোচনাটার শেষে যদি তোমাদের হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবে, তখন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আজকে আমরা আলোচনা করছি হোয়াট ইজ ক্লজ। ক্লজটা কি আমি প্রথমেই বলি, তোমরা খুব ধীরে ধীরেই আমি বলছি তোমাদের শোনার সুবিধার জন্য, লেখার সুবিধার জন্য। ক্লজটা কি? ক্লজটা হচ্ছে এ ক্লজ ইজ এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস containing a subject and a verb. A clause is a larger word group than a phrase and includes a little more information. অর্থাৎ ক্লজটা হলো যে, আগেও বলেছি, a clause is a meaningful combination of words as it can alone express a complete thought. এটাকে বলা হয় ক্লজ। ক্লজটা হচ্ছে একটা পার্ট অফ এ সেন্টেন্স। আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ক্লজ হচ্ছে বাক্যের কতগুলি অংশ। যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি, শি ইজ ক্রাইং, এটা একটা সেন্টেন্স, এটা একটা ক্লজ। আমি একটা সেন্টেন্স বললাম, দি পেশেন্ট ডাইড, রোগীটি মারা গেল, এটা একটা ক্লজ। আমি একটা সেন্টেন্স বললাম, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা একটা ক্লজ। আমি একটা সেন্টেন্স বললাম, মাই ব্রাদার লাইকস বায়োলজি বাট আই লাইক ইংলিশ বিকজ আই ওয়ান্ট টু বিকাম এ টিচার। তো প্রথম সেন্টেন্সটা বলেছি একটা সেন্টেন্স, এটা সিঙ্গেল ক্লজ। দ্বিতীয় সেন্টেন্সটা বলেছিলাম, দি পেশেন্ট ডাইড, এটা একটা সিঙ্গেল ক্লজ। তৃতীয় সেন্টেন্সটা বলেছি, একটু লক্ষ্য করো মন দিয়ে, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা ডাবল ক্লজ, টু ক্লজ। এরপরে সেন্টেন্সটা বলেছি, মাই ব্রাদার লাইকস বায়োলজি বাট আই লাইক ইংলিশ বিকজ আই ওয়ান্ট টু বিকাম এ টিচার, এটার মধ্যে তিনটা ক্লজ। তাহলে এক একটা লাইনের মধ্যে সিঙ্গেল ক্লজ থাকতে পারে, ডাবল ক্লজ থাকতে পারে, ট্রিপল ক্লজ থাকতে পারে, এর বেশিও ক্লজ থাকতে পারে। তো আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো, সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। ক্লজ, ক্লজটাকে আমরা আলোচনার সুবিধার জন্য আমরা তিনটা ভাগে ভাগ করে নিতে পারি। ক্লজটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা প্রিন্সিপাল ক্লজ, এটাকে আমরা মেইন ক্লজও বলতে পারি। দ্বিতীয়টা সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। তারপর গিয়ে 3 নাম্বার যেটা কোঅর্ডিনেট ক্লজ, তিনটা ভাগে আমরা ক্লজটাকে ভাগ করতে পারি। আবারও বলছি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটাকে আমরা মেইন ক্লজ বলতে পারি। এটা উদাহরণ দেখো, ইজি মানে এক্সাম্পল গিভেন, আই নো দ্যাট দি বয় ইজ অনেস্ট। আই নো দ্যাট দি বয় ইজ অনেস্ট। এখানে আই নো কথাটা প্রিন্সিপাল ক্লজ, এটা কারোর উপর নির্ভরশীল নয়। দ্বিতীয়টা দেখো সাবঅর্ডিনেট, ওই ক্লজটাকেই, আই নো দি বয় হু ইজ অনেস্ট। এটা মনে রাখবে একটা কথা, সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে ডাবল ক্লজ হয়ে যায়, মানে ডাবল ক্লজ, ট্রিপল ক্লজ হয়ে যেতে পারে। এই হু দিয়ে কানেক্ট হলো, হু ইজ অনেস্ট, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে আবার ওই সেন্টেন্সটাকে কোঅর্ডিনেট ক্লজে যখন আমরা করব, এগুলির মধ্যে কতগুলি কনজাংশন ব্যবহার করব আমরা। কোঅর্ডিনেট ক্লজ, দি বয় ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট, বালকটা যে সৎ এবং এটা আমি জানি। তাহলে আমরা জানলাম যে ক্লজ হচ্ছে
তিন প্রকার, 3 kinds of clause in English grammar such as principal clause, subordinate clause and coordinate clause. এখন দেখো একটু বোর্ডের দিকে একটু ভালো করে লক্ষ্য রাখো তোমরা। সাবঅর্ডিনেট ক্লজটাকে আবার কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা নাউন ক্লজ, একটা রিলেটিভ ক্লজ, যেটাকে রিলেটিভ ক্লজটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবেও বলতে পারি। 3 নাম্বার অ্যাডভার্ব ক্লজ। আমি তাড়াতাড়ি বলছি না, তোমাদের প্রয়োজন তোমরা খাতা কলমে লিখে নাও। সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। এইবার আবার অ্যাডভার্ব ক্লজটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। সুবিধার জন্য আমরা ইংরেজিতে দেখেছি অ্যাডভার্ব ক্লজটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, কি অ্যাডভার্ব ক্লজ অফ টাইম এবং অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। এই দুটো ভাগে আমরা অ্যাডভার্ব ক্লজটাকে ভাগ করতে পারি। এখন এই হচ্ছে ক্লজের ডায়াগ্রাম। ইংরেজিতে এখন আমাদের যে প্রশ্নপত্র, গতবার থেকে আমাদের সিবিএসসি কারিকুলামে যে প্রশ্নপত্র আমরা দেখেছি ত্রিপুরাতে, ছেলেমেয়েরা পরীক্ষা তোমরা দিয়েছ, তার মধ্যেই এটা শূন্যস্থানের মধ্যে একটা লাইন দিয়ে দেবে। যেমন একটা লাইন দিয়ে দেবে তোমাকে, আই নো দ্যাট দি বয় ইজ অনেস্ট, ফাইন্ড আউট দি ক্লজ অ্যান্ড মেনশন দি নেম অফ দি ক্লজ। ফাইন্ড আউট দি ক্লজ অ্যান্ড মেনশন দি নেম অফ দি ক্লজ। আই নো এই অংশটা আন্ডারলাইন করবে, আন্ডারলাইন করে সমান সমান প্রিন্সিপাল ক্লজ লিখবে, 1 মার্ক। সুতরাং এখানে বেশি মানে আসে না, শুধু তোমাকে ক্লজটা বের করতে বলা হবে এবং এটা কোন ক্লজের মধ্যে পড়েছে। আজকে আমরা সেই নিয়ম কানুনগুলি তোমাদের কাছে একটু আলোচনা করব, যে কখন নাউন ক্লজ হয়, কখন রিলেটিভ ক্লজ হয়, কখন অ্যাডভার্ব ক্লজ হয়, কখন অ্যাডভার্ব ক্লজ অফ টাইম হয়, কিংবা কখন অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন হয়, আমরা এটা আলোচনা করব। তো একটা কথা মনে রাখবে যে বিশেষ করে প্রিন্সিপাল ক্লজের কতগুলি বৈশিষ্ট্য আছে। দি মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ প্রিন্সিপাল ক্লজেস আর কি কি থাকতে পারে দেখো মেইন বৈশিষ্ট্যগুলি। ইট কন্টেইনস এ সাবজেক্ট, এটার একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র কর্তা থাকবে। 2 নাম্বার আমরা বলতে পারি ইট কনসিস্ট অ্যান অ্যাকশন, অথবা ইট কন্টেইনস অ্যান অ্যাকশন, এটার একটা অ্যাকশন থাকতে পারে। 3 নাম্বার প্রিন্সিপাল ক্লজটাকে আমরা কিভাবে বুঝবো, ইট এক্সপ্রেসেস এ কমপ্লিট থট, ইট এক্সপ্রেসেস এ কমপ্লিট থট। অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতে পারি, তোমরা খাতায় লিখে নিতে পারো, দি মোবাইল ফোন ইজ ডিফেক্টিভ। একটা লাইন দেওয়া হলো, দি মোবাইল ফোন ইজ ডিফেক্টিভ। তো পরীক্ষা 1 নাম্বার আসবে তোমাকে প্রিন্সিপাল ক্লজ বের করার জন্য, মোবাইল ফোন ইজ ডিফেক্টিভ। এখানে সাবজেক্ট কোনটা, মোবাইল ফোন সাবজেক্ট। ইজ ডিফেক্টিভ এটা হলো ইজ দি অ্যাকশন, অর্থাৎ ওই ভার্বের অ্যাকশনটা হলো ইজ ডিফেক্টিভ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের কয়েকটা বৈশিষ্ট্য আমি বললাম। এবার আমরা সাবঅর্ডিনেট ক্লজে চলে যাব। ওই যে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজের বৈশিষ্ট্য, তোমরা 3টা বৈশিষ্ট্য শুনলে। কি কি বৈশিষ্ট্য আমি বলেছি, ইট কন্টেইনস এ সাবজেক্ট, ইট কন্টেইনস অ্যান অ্যাকশন, ইট এক্সপ্রেসেস এ কমপ্লিট থট। এবার আমরা চলে যাব সাবঅর্ডিনেট ক্লজে। সাবঅর্ডিনেট, হোয়াট ডু ইউ মিন সাবঅর্ডিনেট ক্লজ? Subordinate clause means a dependent clause is a subordinate clause. It starts with subordinate words. It can be stand alone as a sentence and is labeled according to its function in the sentence. Easy, that is example given হিসেবে আমরা কি বলতে পারি, I know the boy who is honest, অথবা এই যে I know the boy who is honest, এই যে হু দিয়ে এটা কানেক্ট হলো, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল, নির্ভরশীল হয়ে গেল, এই কারণে এটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। এইবার দেখো আমরা সাবঅর্ডিনেট ক্লজটির আবার কয়টা ভাগে ভাগ করেছিলাম আমি তোমাদেরকে আগে বলেছি, নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ। আমরা প্রথমত নাউন ক্লজটাকে দেখব, নাউন ক্লজটা কি জিনিস। নাউন ক্লজটা কি আগে জানো, হোয়াট ডু ইউ মিন বাই নাউন ক্লজ, অথবা হোয়াট ইজ নাউন ক্লজ ইন ইংলিশ গ্রামার?
এ নাউন ক্লজ ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এ নাউন ক্লজ ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট অ্যাক্টস এজ এ নাউন, এটা নাউনের মতো কাজ করবে। নাউন ক্লজ বিগিন উইথ ওয়ার্ডস সাচ এজ, আমরা কি করে বুঝবো নাউন ক্লজ কিভাবে বুঝবো? এখানে যেমন আমরা হু দিয়া আমরা স্টার্ট হয়েছে সাবঅর্ডিনেট ক্লজটা, আমরা এবার বুঝবো এই জিনিসগুলি থাকলে পরে এই ওয়ার্ডগুলি যদি থাকে এটাকে আমরা নাউন ক্লজ দিয়ে ফাইন্ড আউট করতে আমাদের সুবিধা হবে। খাতা লিখে নাও, খুব ধীরে ধীরে বলছি আমি। নাউন ক্লজগুলি সবসময়, নাউন ক্লজ বিগিন উইথ দি ওয়ার্ডস দে আর, প্লিজ রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক। এগুলি ওয়ার্ডগুলি হলো হাউ, দ্যাট, হোয়াট, হোয়াট ইভার, হোয়েন, হোয়ার, হোয়েদার, হুইচ, হুইচ ইভার, হু, হু এভার, হুম, হুম ইভার, অ্যান্ড হোয়াই। টোটাল 14টা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলি যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তখন তুমি এইগুলিকে দিয়ে আইডেন্টিফাই করতে পারবে যে এটা নাউন ক্লজ। এক্সাম্পল গিভেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। যেমন একটা উদাহরণ তোমরা খাতায় লিখে নিতে পারো, চুজ এ গিফট ফর হুম এভার ইউ ওয়ান্ট। আবারও বলছি, চুজ এ গিফট ফর হুম এভার ইউ ওয়ান্ট। তো এখানে দেখো আমি আগেই বলেছি এই শব্দগুলি থাকলে পরে নাউন ক্লজ হয়। এখানে হুম এভার ইউ ওয়ান্ট, এই অংশটার থেকে হুম এভার ইউ ওয়ান্ট, এই অংশটা হলো নাউন ক্লজ। তাহলে পরীক্ষা খাতা তোমার লিখতে সুবিধা হবে যখন নাকি প্রশ্নের মধ্যে থাকবে ফাইন্ড আউট দি ক্লজ অ্যান্ড নেম অর মেনশন দি ক্লজ। তুমি সেই ক্লজটাকে উল্লেখ করো এবং তুমি ক্লজটাকে বের করো। আমি এখানে হুম এভার ইউ ওয়ান্ট সমান সমান হুম এভার ইউ ওয়ান্ট কথাটা লিখলাম, ওই সেন্টেন্সটা থেকে হুম এভার ইউ ওয়ান্ট এটা সমান সমান দিয়ে আমি লিখলাম নাউন ক্লজ। তবে মনে রাখতে হবে নাউন ক্লজের সাবজেক্ট হ্যাঁ ডাইরেক্ট অবজেক্টের মতো কাজ করে, এটা এই কথাটা তোমরা মনে রাখবে। এইবার আমরা তোমাদেরকে বলবো নিশ্চয়ই রিলেটিভ ক্লজ, নাউন ক্লজটা নিশ্চয়ই বুঝেছ আশা করি। এবার রিলেটিভ ক্লজ, এবার প্রথমেই জেনে নেব রিলেটিভ ক্লজ কোন কোন জিনিস দিয়ে ওইটার মতো রিলেটিভ ক্লজগুলি আমরা কিভাবে বুঝবো যে রিলেটিভ ক্লজ এই জিনিসগুলি এই ওয়ার্ডগুলি থাকলে রিলেটিভ ক্লজ হয়। তো লিখে নিতে পারো খাতায়, রিলেটিভ ক্লজেস আর ইন্ট্রোডিউসড বাই এ রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ রিলেটিভ ক্লজগুলি কতগুলি রিলেটিভ প্রোনাউনের দ্বারা নির্ধারিত হয়। সাচ এস, কি কি, খুব আবারও বারবার আমি কথাটা আমার বক্তব্যের মধ্যে বেশিরভাগ বলি তোমাদেরকে, এটি লিখে নাও। রিলেটিভ ক্লজেস আর ইন্ট্রোডিউসড বাই এ রিলেটিভ প্রোনাউন সাচ এজ দ্যাট থাকতে পারে, হুইচ থাকতে পারে, হুইচ ইভার থাকতে পারে, হু থাকতে পারে, হু ইভার থাকতে পারে, হুম থাকতে পারে, হুম ইভার থাকতে পারে, হুজ থাকতে পারে। টোটাল 8টা, মনে রাখবে টোটাল 8টা রিলেটিভ প্রোনাউন যখন সেন্টেন্সে থাকবে যেগুলির উল্লেখ করলাম, এইগুলিকে দিয়েই আমরা বিশেষ করে চিহ্নিত করব রিলেটিভ ক্লজ। তো একটু তোমাদের আলোচনার সুবিধার জন্য আমি বলে দিই, যদি ফর পিপল মানুষ থাকে, জনসাধারণ থাকে, এটার জন্য হু, হুজ আর হোয়াট আমরা ব্যবহার করতে পারি। ফর থিংস জিনিসপত্রের জন্য হুইচ অর দ্যাট আমরা ব্যবহার করতে পারি। ফর প্লেসেস স্থানের জন্য হোয়ার ব্যবহার করতে পারি। ফর টাইমসের জন্য আমরা হোয়েন ব্যবহার করতে পারি। ফর পসেশন সম্পদের জন্য আমরা হুজ ব্যবহার করতে পারি। এক্সাম্পল গিভেন আমি যদি দেই, খাতা লিখে রাখো, এই জিনিসগুলি থাকতে লাগবে। হ্যাঁ, এবার লেখো এক্সাম্পল, আই ভিজিটেড দি অফিস হোয়ার মাই মাদার ওয়ার্কস। আবারও বলছি, আই ভিজিটেড দি অফিস হোয়ার মাই মাদার ওয়ার্কস। তাহলে ওই যে হোয়ার কথাটা আমি উল্লেখ করেছিলাম একটা স্থানের ক্ষেত্রে, অফিসটা একটা প্লেস, অফিসটা একটা প্লেস, এখানে হোয়ার কথাটা দ্বারা ওই অফিসটাকে আইডেন্টিফাই করছে। তাহলে হোয়ার থেকে হোয়ার মাই মাদার ওয়ার্কস কথাটা লিখে পরীক্ষার খাতায় এখানে আমরা লিখব রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তো এইবার আমরা আলোচনা করব অ্যাডভার্ব ক্লজ। সবটি কিন্তু দেখো নাউন ক্লজ গেল, রিলেটিভ ক্লজ গেল, অ্যাডভার্ব ক্লজ।
আলোচনা শেষ দিকে আমরা চলে এসেছি। তো অ্যাডভার্ব ক্লজটা কি আগে আমরা জানবো। আমরা ছোটবেলায় পড়েছিলাম অ্যাডভার্ব মানে কি, ভার্বের দোষ গুণ অবস্থা যদি প্রকাশ করে যে ওয়ার্ড দ্বারা তাকে আমরা অ্যাডভার্ব বলি। এক্সাম্পল একটা, হি গোস টু স্কুল স্লোলি, সে ধীরে ধীরে বিদ্যালয়ে যায়। এই যে স্লোলি কথাটা, এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। তো আমরা এই ক্লজের ক্ষেত্রে অ্যাডভার্বটাকে আমরা জানবো। অ্যান অ্যাডভার্ব ক্লজ ইজ এ ওয়ার্ড or expression in a sentence that functions as an adverb, অর্থাৎ যে ওয়ার্ডটা বসবে ওই ওয়ার্ডটা একটা অ্যাডভার্বের মতো কাজ করবে। এবং সবসময় মনে রাখবা, ইট টেলস ইউ সামথিং অ্যাবাউট এক্সট্রা ইনফরমেশান। এই অ্যাডভার্বের মধ্যে আমরা কতগুলি এক্সট্রা ইনফরমেশান পেয়ে থাকি। অ্যাবাউট কি পাই, টাইম সময়, প্লেস স্থান, এবং ম্যানার আচরণ কিংবা ব্যবহার। তো তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি। তবে টাইমের ক্ষেত্রে মনে রাখবা যেই ওয়ার্ডগুলি বসে, এটা আমরা বোঝার সুবিধার জন্য হোয়েন বসতে পারে, হোয়াইল বসতে পারে, বিফোর বসতে পারে, আফটার বসতে পারে, আনটিল বসতে পারে, সিন্স বসতে পারে। প্লেসের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো এটা অ্যাডভার্ব ক্লজ। প্লেসের ক্ষেত্রে হোয়ার বসতে পারে, হোয়ার এভার বসতে পারে। ম্যানারের ক্ষেত্রে এজ বসতে পারে, এজ ইফ বসতে পারে। এইভাবে আমরা অ্যাডভার্ব ক্লজটাকে আমরা চিহ্নিত করব। এবার আমি প্রথম একটা উদাহরণ দেব টাইম দিয়ে। খুব ভালো করে লক্ষ্য রাখো, আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আই শ্যাল গো আউট টু প্লে হোয়েন আই ফিনিশ মাই সাম। বাংলা অর্থটা হচ্ছে আমি খেলতে যাব তখনই, আমি আমার অঙ্কটা শেষ করার পর। এই যে হোয়েন দিয়ে, হোয়েন আই ফিনিশ মাই সাম, এই কথাটা খাতায় লিখে এখানে লিখবে অ্যাডভার্ব ক্লজ। হ্যাঁ, এবার মনে করো প্লেস, স্থান। প্লেস মানে কি স্থান, এটার মধ্যে হোয়ার টয়ার থাকে, হোয়ার এই কোশ্চেন ওয়ার্ডগুলি থাকে। এক্সাম্পল গিভেন ইজি, আই কেপ্ট দি ফিশ, আমি মাছটাকে রাখলাম। হোয়ার দি ক্যাট কুড নট রিচ ইট, যেখানে বিড়ালটা পৌঁছতে পারলো না। তো এখানে আমি হোয়ার থেকে ওই যে হোয়ার দি ক্যাট কুড নট রিচ ইট, এটা শব্দটা লিখে, সেন্টেন্সটাকে লিখে সমান সমান দিয়ে আমি এখানে লিখব সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। এবার আমরা ইয়েতে যে ম্যানার, ওই যে ব্যবহার, এজ থাকবে এটার মধ্যে বা এজ ইফ থাকবে। এক্সাম্পলটা কি, অমল প্লেস, অমল খেলাধুলা করছে। এজ হি ইউজুয়ালি ডাজ, সে যেমন করে পারছে তেমনভাবে খেলছে। অথবা আরেকটা উদাহরণ দিতে পারো, হি অ্যাক্টেড, এজ ইফ দিয়ে, হি অ্যাক্টেড এজ ইফ হি ওয়ার ম্যাড, সে যেন পাগল হয়ে গেছে, সে এরকম আচরণ করলো। হি ওয়ার, কেমন একটা ব্যতিক্রম একটা শব্দ শুনলাম না, বলে স্যার আবার একটা ওয়ার দিলেন মধ্যে দিয়ে, কিছু না। যখন মধ্যে কাজ হয়, যেমন আমি যদি প্রধানমন্ত্রী হতাম, এটাকে ইংরেজিতে বলে তোমরা নিচের ক্লাসে পড়ে এসেছো সাবঅর্ডিনেট মুড। সাবঅর্ডিনেট মুড যখন থাকে তখন আমরা হি এর পরে ওয়ার বসাতে পারি, আই এর পরে ওয়ার বসাতে পারি। তো এইভাবে এরপরে তো আগে কোঅর্ডিনেট ক্লজ তো আমরা বললাম কতগুলি কনজাংশন দিয়ে থাকে, অ্যান্ড থাকবে, যেমন দি বয় ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট। তো আমরা আলোচনাটা আজকে ক্লজের এখানেই মোটামুটি শেষ হলো। আমি শেষ দিকে তোমাদেরকে একটা অনুরোধ করব, যদি আজকের এই ক্লজের আলোচনায় তোমাদের আলোচনাটা ভালো লাগে, তোমরা এটাকে লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কিংবা বন্ধুবান্ধবের জন্য তুমি এটা শেয়ার করে নিতে পারো। হ্যাঁ, তো আজকে পরীক্ষার মধ্যে প্রশ্ন কীভাবে থাকে তাও বললাম। পরীক্ষার মধ্যে প্রশ্নটা থাকবে 1 মার্কের প্রশ্ন আসবে, একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দেবে। আবারও বলছি, আই নো দি বয় হু ইজ অনেস্ট, অথবা দি বয় ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট, অথবা আই নো দ্যাট দি বয় ইজ অনেস্ট, এরকম একটা লাইন দেওয়া থাকবে। এবং প্রশ্নটা থাকবে ফাইন্ড আউট দি ক্লজ অ্যান্ড মেনশন দি নেম অফ দি ক্লজ। তখন লিখবে কিছু না এক মানের এই শব্দটা লিখে, এখানে এটাই মনে করি তুমি লিখলে আই নো দি বয় হু ইজ অনেস্ট লিখে সমান সমান লিখবে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে।